হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি। সিনেমাটির নাম হচ্ছে ব্লু রেইন। সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.1। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি একটা সত্য ঘটনার উপর ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। আমি সিনেমাটি শুরু করার পূর্বে সংক্ষেপে দুইটা কথা বলি সিনেমা সম্পর্কে, তাহলে সিনেমাটি দেখার তোমার একটু আগ্রহ থাকবে। তো এই সিনেমাটি মূলত তৈরি করা হয়েছিল বাংলাদেশি মাত্র 4 কোটি টাকা বাজেটে, এবং সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ওই দেশের মোটামুটি 120 কোটি টাকা। আর সিনেমাটির যে প্লট সেটা হচ্ছে সন্তানদের বাবা মা পরকীয়া করেছিল, আর সেই পরকীয়ার জের সন্তানরা তার 20 বছর পরে দেয়, এবং সেই হিসেবে যেটা হয় দুইটা পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মানে এখানে পরকীয়া জিনিসটা যে কত ডেঞ্জারাস সেটা ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে। মানে যারা পরকীয়া করেছে তাদের তুমি দেখবে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মদের দেখবে, মানে তাদের বাচ্চা কাচ্চাদের দেখবে যে ওই পরকীয়া নিয়ে তারা 20 বছর পরেও কত ফাইট করছে। তো যাই হোক, চলো ইন্টারেস্টিং এই সিনেমাটি খুবই সংক্ষেপে দেখি। যদি কোনো বিজ্ঞাপন থেকে তুমি সেটা স্কিপ করবে, আর যদি না থাকে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাচ্ছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতে আমরা একটা ব্যক্তিকে দেখতে পাই যার নাম হচ্ছে ইভান। দেখেই বুঝতে পারছো সে একটা হোমলেস পারসন, এবং সে যেটা করে তার নিজস্ব কোনো বাড়ি নেই, কিন্তু গোসল টোসল করার জন্য যে বাড়িতে মানুষ থাকে না সেই বাড়িতে গিয়ে সে ঢুকে পড়ে, এবং তারপর সেই বাড়িতে গিয়ে গোসল টোসল করে জিনিসপত্র ব্যবহার করে, মানে চোরের মতো। তো সেরকমই সে একটা বাড়িতে বাথটাবে শুয়ে গোসল করছিল, কিন্তু তখনই সেই বাড়ির বাইরে একটা গাড়ি এসে থামে, এবং কিছু লোকের বাড়ির সামনে হেঁটে আসার শব্দ পাওয়া যায়। তো ইভান তখনই করে কি বাথরুমের জানালা ভেঙে বের হয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইভান একটা চোর, তবে সে মূল্যবান জিনিস চুরি করে না, জাস্ট বাড়ির সুযোগ সুবিধা চুরি করে। তো এরপর ইভান করে কি সেখান থেকে পালিয়ে সমুদ্রের পাড়ে একটা পুরনো গাড়িতে ওঠে, যে গাড়িকে সে একটা অস্থায়ী ঠিকানা বানিয়েছে। আর এরপর রাতে ইভান করে কি একটা পার্কে যায়, এবং ওই পার্কে ডাস্টবিনে যত ফেলে রাখা খাবার ছিল সেখান থেকে চেক করে খাবারের উচ্ছিষ্ট অংশ তুলে খায়, কারণ তার অনেক খিদে পেয়েছে এবং তার জীবনের কোনো লক্ষ্য নেই, কিন্তু সে কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করছে। গত 20 বছর ধরে অপেক্ষা করছে কোনো একজনের জন্য, যার উপর থেকে সে প্রতিশোধ নেবে। তো এরপর ইভান করে কি তার গাড়িতে ফেরত আসে এবং একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা একজন পুলিশ অফিসার আসে, যে ইভানকে ঘুম থেকে ডেকে তোলে এবং তার সাথে থানায় যেতে বলে। তো ইভান তো ভয় পেয়ে যায়, এবং সে মনে করে হয়তো তার বিরুদ্ধে কেউ কমপ্লেইন দিয়েছে যে অন্যের বাড়িতে লুকিয়ে থাকে, এজন্য তাকে ধরে নিচ্ছে কিনা। বাট অফিসার জানায় সেরকম কিছু নয়, তুমি আমার সাথে থানায় চলো, তোমাকে সব বুঝিয়ে বলছি। তো ইভানকে থানায় নিয়ে যাওয়ার পরে সেই অফিসার তাকে একটা জায়গায় নিয়ে যায় এবং বলে, তোমাকে থানায় আমি কোনো বিপদ বা ঝামেলার জন্য আনিনি, কিন্তু এমন একটা খবর দেওয়ার জন্য এনেছি। সেটা হচ্ছে একজন অপরাধী খুব দ্রুত জেল থেকে ছাড়া পাবে, আগামী পরশুদিন সে ছাড়া পাচ্ছে। তো আমি চাই না জেল থেকে বেরিয়ে ও তোমার কোনো ক্ষতি করুক, আমি চাই তুমি সুরক্ষিত থাকো। তো এর জন্য আমি চাইবো তুমি থানাতেই কিছুদিন থাকো। তো এইখানে আমরা বুঝতে পারি এই পুলিশের সাথে ওদের পরিবারের বহু পুরনো সম্পর্ক, সেটা হয়তো 20 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল তখন থেকে সম্পর্ক। কি সম্পর্ক, কেন সম্পর্ক, কি ঝামেলা, আমরা একটু পরেই জানবো। তো এর পরের দিন আমরা দেখতে পাই ইভান এই খবর পাওয়ার পরে তো পাগল হয়ে গিয়েছে, এবং সে একটা দোকানে গিয়ে ভার্জিনিয়ার একটা মানচিত্রের বই কিনে এবং তার পুরনো গাড়িতে তেল ভরে, আর তারপর ইভান ভার্জিনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর তারপর আমরা সেই পত্রিকাটা দেখতে পাই যেটা পুলিশ অফিসার ইভানকে দেখিয়েছিল। তো ওই পত্রিকাতে লেখা ছিল যে
1993 সালে 2 খুনের আসামি জেল থেকে ছাড়া পাচ্ছে। তো এই খুনের আসামির সাথে ইভানের কি সম্পর্ক? যাই হোক, ইভান এরপর করে কি একটা অস্ত্রের দোকানে যায় এবং সেখান থেকে একটা পিস্তল কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইভান দেখতে পায় তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, আর তাই সে একবার চুরি করার চিন্তা ভাবনাও করে। কিন্তু যখন ইভান দেখতে পায় যে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, তখন সে আর চুরি করে না। আর তারপর ইভান করে কি একটা নাইট ক্লাবের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে বেশ কিছু গাড়ি দেখতে পায়, বাট কোনো মানুষ ছিল না। তো এই সুযোগ কাজে লাগিয়ে ইভান করে কি পাথর দিয়ে একটা গাড়ির গ্লাস ভাঙে এবং গাড়ির ভেতরে থাকা একটা পিস্তল চুরি করে সেখান থেকে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই ইভান একটা শাবল দিয়ে ওই পিস্তলের যে লক সেটা খোলার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ পিস্তলের যে ট্রিগার সেটা লক করা রয়েছে। তো ওই ট্রিগারের লক খুলতে গিয়ে পিস্তলটাই ভেঙে যায়। তো এটা দেখে ইভান অনেক ভেঙে পড়ে, তবে তারপরেও সে তার গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে এবং খুব দ্রুত ভার্জিনিয়া স্টেটে গিয়ে পৌঁছায়, মানে আরেক জেলায় গিয়ে পৌঁছায়। এবং এই জেলাতেই ওই যে খুনি 20 বছর আগে জেলে গিয়েছিল সে মুক্তি পাবে। তো ইভানকে এখানে আমরা অনেক উদাস দেখতে পাই। আর কিছু সময় পরে সেখানে একটা লিমোজিন গাড়ি আসে এবং ওই গাড়ি থেকে একটা ধনী পরিবার নেমে আসে এবং ওয়েড ক্লিভেট নামে একজনকে তারা স্বাগতম জানায়। আর ওই ওয়েড ক্লিভেটই হচ্ছে সেই ব্যক্তি যে মাত্রই 2 খুনের সাজা হিসেবে 20 বছর জেল খেটে মাত্র বেরোলো। তো যাই হোক, ওয়েডকে তার পরিবারের সাথে দেখে ইভানের আরো বেশি রাগ হয়, মানে এই পুরো পরিবারটার উপর ইভানের অনেক রাগ। তো যাই হোক, ইভান করে কি সেই পরিবারের পিছু নেয়। আর তার কিছুক্ষণ পরে ওই ওয়েড পরিবারের গাড়ি করে কি একটা বারের সামনে গিয়ে থামে এবং পরিবারের সবাই আজকে ওই বারে গিয়ে ওয়েটের মুক্তি হয়েছে এই আনন্দে উদযাপন করবে। তো ইভান দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখে। আর এরপর সে যখন আশেপাশে কাউকে দেখে না, ও করে কি পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে এবং সোজা একটা ছুরি নিয়ে পুরুষ ওয়াশরুমের দিকে যায় এবং অপেক্ষা করতে থাকে কখন ওই ওয়েড আসবে। তবে তার চেহারায় আমরা স্পষ্ট ভাঁজ দেখতে পাই চিন্তার। অ্যাকচুয়ালি ইভান একটা সন্ত্রাসী টাইপের ছেলে নয়, সে আমাদের মতো সাধারণ মানুষ, বাট কোনো কারণে তার ভেতরে সন্ত্রাসী জেগে উঠেছে। তো এরপর 2 জন লোক ওয়াশরুমে আসে। তো ইভান তখন একটা ওয়াশরুমে লুকিয়ে পড়ে। তো ইভান খেয়াল করে দেখতে পায় যে 2 জন ওয়াশরুমে এসেছে তার একজন হচ্ছে ওয়েড আর একজন হচ্ছে তার ভাই। তো ওয়েডের ভাই যখন ওয়াশরুম থেকে বের হয় তখনই ওই সুযোগে ইভান করে কি ওয়েডের উপর আতর্কিত হামলা করে। বাট প্রথম আক্রমণ অতখানি ফলপ্রসূ হয় না এবং ওয়েড উল্টো ওর উপর ভারী পড়ে বসে। কিন্তু এরপরে ইভান করে কি তার হাতে থাকা ছুরিটা ওয়েডের মাথায় বসিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে ওয়েডের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয় এবং ওই 2 খুনের আসামি সেখানেই মারা যায়। আর এরপর রক্তমাখা টি শার্টে ইভান সেখান থেকে বের হয় এবং তার হাতে থাকা ছুরি দিয়ে ওই লিমোজিন গাড়ির টায়ার কাটার চেষ্টা করে। কিন্তু ওই টায়ার তো মনে করো রিফ্লেক্স করে, উল্টো ছুরিটাতে ওর হাতে কেটে যায়। আর তখনও তাড়াতাড়ি করে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট ইভান গাড়ি স্টার্ট করার সময় বুঝতে পারে তার গাড়ির চাবিটা সে ওই বাথরুমে ফেলে এসেছে। আর ওইদিকে ওয়েডের পরিবার ওই সময় বাথরুমে গিয়ে ওয়েডের মৃত শরীর পড়ে থাকতে দেখে। তো ইভান এই সুযোগে করে কি ভয় পেয়ে তাড়াতাড়ি ওই ওয়েডদেরই লিমোজিন গাড়িতে উঠে বসে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর ওয়েডের পরিবার বের হয় এবং ইভানের পিছু নেওয়ার চেষ্টা করে, বাট ততক্ষণে ইভান অনেক দূর চলে গিয়েছে। তো যাই হোক, কিছু দূর গাড়ি চালিয়ে যাওয়ার পরে ইভান খেয়াল করে ওর গাড়ির পেছনে কেউ বসে রয়েছে। তো ইভান তখন চিন্তিত হয়ে রাস্তার পাশে গাড়ি থামায়। আর তখন গাড়ি থেকে ওয়েডের ছোট ভাই, মানে যাকে একটু আগে ইভান মেরেছে, তার ছোট ভাই উইলিয়াম বের হয়ে আসে। আর উইলিয়াম জিজ্ঞাসা করে, তুমি কি ওয়েডকে মেরে ফেলেছো? ইভান তখন স্বীকার করে, হ্যাঁ আমি তোমার ভাইকে মেরে ফেলেছি। তো এইখানে আসে সিনেমার আসল কাহিনী। অ্যাকচুয়ালি 20 বছর আগে ওই ওয়েড ইভানের বাবা মাকে খুন করেছিল, আর সেই খুনের বদলা নিতেই সে ওয়েডকে মেরে প্রতিশোধ নিয়েছে। বাট এখানে ছোট ভাই উইলিয়াম ইভানকে এমন একটা তথ্য দেয় যেটা শুনে ইভান তো আকাশ থেকে পড়ে যায়। উইলিয়াম বলে, আমার বড় ভাই ওয়েড তোমার বাবা মাকে খুন করেনি, তুমি একজন ভুল মানুষকে হত্যা করেছো। তো এই কথা বলেই উইলিয়াম সেখান থেকে পালিয়ে যায়। আর ইভান এটা শুনে সেখানেই থ হয়ে দাঁড়িয়ে থাকে যে আমি কি তাহলে কোনো ভুল করলাম? তো যাই হোক, এরপর ইভান রাস্তার পাশেই লিমোজিন গাড়ি রেখে জঙ্গলের ভেতরে এগিয়ে যায়। আর তারপর একটা ফাঁকা বাড়িতে যায় এবং চুল দাড়ি কেটে নিজের চেহারা একদম বদলে ফেলে এবং সেই বাড়িতে থাকা শার্ট প্যান্টে পরে, যে কারণে ইভানকে দেখলে একদমই চেনা যায় না। তো ওই দিন রাতে ইভান বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ চেঞ্জ করে এবং সে যে একটু আগে ওয়েডকে হত্যা করে আসলো সেটা নিউজ টিভিতে এসেছে কিনা সেটা দেখার চেষ্টা করে। বাট কোনো চ্যানেলেই ওয়েডের খুনের নিউজ সে দেখে না। আর এই কারণে সে আরো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ ওয়েডের ফ্যামিলি অনেক ক্ষমতাধর, অনেক টাকাওয়ালা ফ্যামিলি। তো যাই হোক, পরের দিন সকালে ইভান তার বোন স্যামের সঙ্গে দেখা করে এবং স্যাম 2 বাচ্চার সিঙ্গেল মাদার, মানে স্যামের স্বামী মারা গিয়েছে, সে একাই তার 2 বাচ্চার দেখাশোনা করে। তো ইভানকে দেখে বোন স্যাম অনেক খুশি হয়। আর এরপর তারা একটা ক্যাফেতে গিয়ে কথা বলে। তো এখানে ইভানের বোন স্যাম বলে, তুই কি জানিস ওয়েড ভার্জিনিয়ার জেলে রয়েছে, খুব শীঘ্রই মুক্তি পাবে। আর তখন ইভান বলে, আমি তাকে একবার দেখেছিলাম, কিন্তু আমার অবস্থা ভালো না থাকার কারণে ওকে দেখার সাহস পাইনি, ওকে আমি কিছু করতে পারিনি। কিন্তু এই কথা শুনে ওর বোনের চোখে পানি চলে আসে। আর তখন ইভান তার বোনকে খুশি করে বলে, আমি ওয়েডকে
কালকেই মেরে এসেছি, হয়তো 2-1 মধ্যে তুই টিভি নিউজে এটা দেখতে পাবি। কিন্তু ওর বোন তখন বলে এখনো যেহেতু কোনো টিভি চ্যানেলে নিউজ হয়নি, তার মানে ওরা ডেঞ্জারাস কোনো প্ল্যান করেছে। আর এখানে ইভান বলে আমি যদি ওকে না মারতাম তাহলে ও 20 বছর যে জেল খেটেছে, ও এসে আগে আমাকে মারতো, তো এই কারণে আগে ওকে আমি মেরে ফেলেছি, তাছাড়া আর কোনো পথ খোলা ছিল না, আর তোদের উপরও আক্রমণ হতে পারতো। তো স্যাম এগুলো শুনে একটু রাগ দেখায় ওপরে, বাট মনে মনে সে খুব খুশি হয় যে তাদের বাবা মায়ের খুনিকে ইভান মেরে ফেলেছে। মানে 20 বছর আগে ওরা ছোট ছোট বাচ্চা, ওই সময় ওরা বাবা মা হারিয়েছে ওই ওয়েডের জন্য। তো এই জন্য ওর বোন ইভানকে সান্ত্বনা দেয়, যে বলে যে যা করেছিস ভালো করেছিস, কিন্তু সমস্যা হলো ওই ক্লিল্যান্ড বা ওয়েড পরিবার এখনো তাদের আগের মনোভাব নিয়েই আছে, এবং তারা ইচ্ছে করে যখন তাদের লিমোজিন দামি গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় ইচ্ছে করে হর্ন বাজায়, আর এটা দেখলে আমার অনেক রাগ হতো। আর ওরা ফ্যামিলিগতভাবেই খুব ডেঞ্জারাস। তো এইটা শুনে ইভান তার বোনকে জিজ্ঞাসা করে বাচ্চারা কোথায়, তোর বাচ্চারা কোথায়? তখন ওর বোন স্যাম বলে ওরা তো বাড়িতেই বেবি সিটারের কাছে। আর এইটা শুনে ইভান চিন্তায় পড়ে যায়, বলে চল তাড়াতাড়ি ওদের কাছে যেতে হবে, তা না হলে ওই ক্লিল্যান্ড ফ্যামিলি যে কোনো সময় হামলা করতে পারে। তো এই কারণে ইভান করে কি তার বোনকে নিয়ে দ্রুত বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে যে স্যামের বাচ্চারা ঠিক রয়েছে। বাট স্যাম এটা দেখে রেগে যায় এবং তার ভাইকে অনেক মারে এবং বলে তোর জন্য এত বাজে পরিস্থিতিতে আমরা পড়েছি, বাবা মা মরেছিল কিন্তু এখন তোরা আমাদের পেছনে লাগবে। বাট ইভান তখন বলে আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কিন্তু তার আগে আমার নিশ্চিত হতে হবে যে আমি যদি জেলে যাই ওরা আবার তো সেই রাত তোর উপর দিয়ে আর তোর বাচ্চার উপর দিয়ে নিবে কিনা। তো তুই এক কাজ কর, তুই তোর বাচ্চাদেরকে নিয়ে পিটার্সবার্গে চলে যা, কারণ তোর এই গাড়িতে কিন্তু এই বাড়ির ঠিকানা রেজিস্টার করা, আর ওরা তোদের বাড়িও চেনে, তো এখানে থাকা মোটেও সেফ হবে না। তো স্যাম প্রথমে রাজি হয় না, কারণ তার এই তো একটাই বাড়ি, কিন্তু বাচ্চাদের কথা ভেবে স্যাম রাজি হয়ে যায় এবং পিটার্সবার্গের উদ্দেশ্যে দ্রুত বের হয়ে যায়। আর এরপর ইভান করে কি তার বোনের বাড়িতে একাই থেকে যায় এবং ক্লিভেন্ড পরিবারের হামলার আশঙ্কায় অপেক্ষা করতে থাকে। তো ইভান এখানে পুরো রাত না ঘুমিয়ে থাকে, কিন্তু কেউ যখন আসে না তখন ইভান করে কি রান্নাঘরে গিয়ে চা বানায় এবং পুরনো স্মৃতি জড়িত একটা ডায়েরি নিয়ে বসে। আর ঠিক তখনই ইভানের বাড়ির সামনে একটা গাড়ি এসে থামার শব্দ পায়, আর জানালা দিয়ে ইভান যখন তাকায় সে দেখতে পায় তাদের বাড়ির বাইরে তারই পুরনো গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, যেটাও বাড়ি ছেড়ে এসেছিল ওয়েডকে মারার সময়। তো ইভান বুঝতে পারে যে ক্লিল্যান্ড পরিবার তাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে। তো ইভান করে কি এরপর দৌড়ে বেডরুমে যায় এবং বিছানায় কোলবালিশ সাজিয়ে চাদর দিয়ে এমন ভাবে ঢেকে রাখে যাতে দেখে মনে হয় যে বিছানায় কেউ ঘুমিয়ে রয়েছে। আর তারপর ইভান করে কি বাড়ির লাইট জ্বালিয়ে ওয়াশরুমের কলটা ছেড়ে দেয় যাতে পুরো বাড়ির ভেতরে শব্দ হয় এবং হামলাকারী কনফিউজড হয়ে যায় এবং মনে করে ওপরের তলায় কেউ রয়েছে। তবে দেখা যায় এখানে ওই ক্লিভেন্ড পরিবারের যে দুই ভাই এসেছে, মানে ওয়েডের বাকি দুই ভাই, তারা একজন সামনে দিয়ে এসেছে একজন পেছন দিয়ে। তো ইভান কি করবে, ইভান তখন করে কি সোফার পেছনে লুকিয়ে পড়ে। আর দুই ভাই যখন পানির শব্দ পায় একজন সিঁড়ি বেয়ে উপরে ওঠে আর একজন আরেক সাইডে যায়। আর এই সুযোগে ইভান করে কি দৌড়ে বাইরে বের হয়, কিন্তু তখনই বাড়ির ওপর থেকে দুই ভাই ইভানকে দেখে গুলি চালাতে শুরু করে, মানে ওই যে তীরের মতো যেটা আর কি, ক্রসবো বলে সম্ভবত। তবে তারপরে ইভান দৌড়ে তার গাড়িতে উঠতে সমর্থ হয় এবং পালানোর চেষ্টা করে। আর তখন সামনে চলে আসে ওয়েডের আরেক ভাই পিস্তল নেওয়ার সামনে। তো ইভান করে কি তাকে চাপা দিয়ে দেয় এবং ভয়ে ভয়ে গাড়ি থেকে বের হয়ে সে টেডিকে জিজ্ঞাসা করে তোরা কি এখানে আমাকে মারার জন্য খালি এসেছিলি না আমার বোনের ফ্যামিলিকে মারার জন্য? কিন্তু টেডি ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। তো ইভান তখন করে কি টেডির শরীরটা টেনে হিস্ট্রে গাড়ির ভেতরে ঢোকানোর চেষ্টা করে, বাট তখনই টেডির যে আরেকটা ভাই রয়েছে কার্ল, সে করে কি ওপর থেকে ক্রসবো দিয়ে গুলি করে। আর এর ফলে ইভান বাধ্য হয়ে টেডির দিকে বন্দুক তাক করে আর কার্ল তখন ভয়ে পালিয়ে যায়। আর এই দিকে ইভান করে কি জ্ঞান হারিয়ে ফেলা টেডিকে গাড়িতে তোলে, বাট তখন আবারও কার্ল সেখানে চলে আসে এবং ইভানের পায়ে দূর থেকে তীর মারে এবং প্রচন্ড ব্যথা নিয়ে ইভান তখন দ্রুত গাড়িতে ওঠে এবং সেখান থেকে পালিয়ে যায়। এবং পুরো রাস্তায় ইভান পায়ের যন্ত্রণা ছটফট করতে করতে গাড়ি ড্রাইভ করে। আর পরের দিন সকালে একটা নির্জন স্থানে ইভান গাড়ি থামায় এবং টেডির কাছে থাকা টাকা এবং প্রয়োজনীয় সকল জিনিসপত্র রেখে সে টেডিকে গাড়ির পেছনে ডিকিতে লুকিয়ে রাখে। আর তারপর ইভান করে কি একটা ব্লেডের সাহায্যে, মানে এক্স ব্লেডের সাহায্যে তার পায়ে লাগা তীর কাটার চেষ্টা করে এবং অনেক চেষ্টার পরে ইভান ফাইনালি ওই তীরটা কাটতে সক্ষম হয়, কিন্তু ভেতরে এখনো একটা অংশ রয়ে গিয়েছে। তো অনেক যন্ত্রণা ইভান করে কি ফার্মেসিতে যায় প্রয়োজনীয় মেডিসিন কিনে যাতে ক্ষতস্থানের চিকিৎসা নিজে নিজেই করতে পারে। বাট আনফরচুনেটলি এটা এতই যন্ত্রণাদায়ক ছিল যে ইভান মোটেও সহ্য করতে পারে না। আর তাই বাধ্য হয়ে ইভান করে কি কাছের একটা হসপিটালে যায় এবং তাদের কাছে সাহায্য চেয়েই জ্ঞান হারিয়ে পড়ে যায়। আর তারপর ইভানের যখন জ্ঞান ফেরে সে নিজেকে হসপিটালে একটা বেডে দেখতে পায়। আর তখন সে এটা দেখে অবাক হয় যে তার পায়ের তীর বের করে সেলাই করে দেওয়া হয়েছে। আর যদিও সে এখনো সুস্থ হয়নি, তবে তারপরেও হসপিটালে থাকা তার এখন চলবে না। সে দ্রুত হসপিটাল থেকে পালিয়ে যায় হচ্ছে গাড়ির কাছে, কিন্তু ততক্ষণে গাড়ির
ডিকিতে থাকা টেডিরও জ্ঞান ফিরে আসে এবং সে ডিকির ভেতর থেকে চিৎকার করে বলতে থাকে তাকে বের করার জন্য। কিন্তু ইভান সেদিকে খেয়াল না করে একটা ডোনেশন সেন্টারে গিয়ে সেখান থেকে কিছু কাপড় চোপড় চুরি করে এনে হসপিটালের ড্রেসটা চেঞ্জ করে। আর এরপর ইভান আবারও তার বোনের বাড়িতে ফিরে যায় এবং গতকাল মারামারিতে ভেঙে পড়া যত কাঁচের টুকরা সেগুলো পরিষ্কার করে দরজা জানলা ঠিক করে। আর তারপর আবারও গাড়ির কাছে ফিরে আসে। আর এরপর সে তার স্কুলের একটা ইয়ারবুক দেখতে থাকে। আর তখন গাড়ির পেছনে থাকা ওই টেডি বারবার ইভানকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। বাট ইভান জানায়, আমি যখন একটা পিস্তল হাতে পাবো তখন তোকে ছাড়বো, তা না হলে তুই বাইরে আসলে আমার জন্য রিস্ক। তো স্কুলের ইয়ারবুক দেখতে দেখতে ইভানের সবচেয়ে ছোটবেলার পুরনো বন্ধুর ছবি দেখতে পায়, যার নাম হচ্ছে বেন, এবং সে একসময় আর্মিতে সার্ভিস দিয়েছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পিস্তলের প্রতি তার খুবই আকর্ষণ, মানে পিস্তল কালেকশন করে খুব। আর এর পরের দৃশ্যে আমরা দেখি ইভান তার পুরনো বন্ধু বেনের বাড়িতে যায়, কিন্তু ইভানের সাথে সেখানে বেনের মায়ের দেখা হয়। তো ওই বৃদ্ধ মা জানায় বেন তো অনেক আগে থেকে এখান থেকে চলে গিয়েছে, তবে সে ইভানকে চিনতে পারে যে এটা বেনের ছোটবেলার বন্ধু। তো এই জন্য সে ইভানকে বাড়ির ভেতরে ডেকে নেয় এবং সে ইভানকে বেনের বর্তমান ঠিকানা দেয়। তো ইভান তখন বেনের মাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চা খেয়ে বের হয় এবং গাড়ি নিয়ে বেনের নতুন ঠিকানার উদ্দেশ্যে যাত্রা করে। তো ইভান যায় হচ্ছে একটা নাইট ক্লাবে, যেখানে বেন বর্তমানে বাউন্সার হিসেবে কাজ করে। বাউন্সার মানে কিন্তু ওই নাচে যে তা না, বাউন্সার মানে তুমি যে মদ খেয়ে আবল তাবল করবে তোমাকে আটকানোর জন্য। তো যাই হোক, বেনের শিফট শেষ হওয়ার পরে ইভান তার সঙ্গে দেখা করে এবং অনেক বছর পরে বন্ধুকে দেখে বেন তো বেশ চমকে যায়। আর তার এটাও মনে পড়ে যে অনেক বছর আগে বেন ইভানকে খোঁজার জন্য শহরে মিসিং পোস্টারও লাগিয়েছিল। মানে আমরা তো জানি যে ইভান কেমন জীবন কাটিয়েছে গত 15-20টা বছর, পাগলের মতো আবল তাবল, যাতে ওর কোনো অস্তিত্ব না থাকে। তো যাই হোক, তখন বেন অতীত নিয়ে কথা বলার মেজাজে ছিল না। তো সে বেনকে বোঝায়, আমি তোর কাছে একটা ফেভার পেতে বা হেল্প পেতে এসেছি। তো এরপর তারা দুজন বেনের বাড়িতে আসে। তো আমরা এখানে জানতে পারি ইভান মূলত বেনের কাছে এসেছে একটা পিস্তল নিতে। তো বেন জানতে চায় তুই পিস্তল দিয়ে কি করবি, কিন্তু ইভান কিছু না বলে চুপ থাকে, বলে তোর কি বিশ্বাস আছে আমার উপরে দিবি? তবে বেন বুঝতে পারে কারণ ছাড়া তো ওকে এরকম একটা রিভলভার দেওয়া যাবে না। তো এর জন্য ও করে কি একটা বড় রাইফেল দেয়, যেটা অটোমেটিক নয় আর কি। তবে তারপরও বেন ইভানকে আবারও জিজ্ঞাসা করে, তুই কি আমাকে বলবি তুই এই রাইফেলটা দিয়ে কি করবি? কারণ তুই তো এর আগে কখনো গান চালাসনি, তোর তো মিনিমাম একটা প্রশিক্ষণ লাগবে গানটা চালাতে। তো ইভান তখন রাজি না হলেও পরে রাজি হয়ে যায় এবং বলে আমি পরে ট্রেনিং নেবো, আগে আমি গানটা নিয়ে যাই। তো পরের দৃশ্যে ইভান করে কি গাড়ির কাছে ফিরে যায় এবং রাইফেল ত্যাগ করে গাড়ির ডিকি খুলে টেডিকে জিজ্ঞাসা করে, তুই আমার বোনের বাড়িতে কি আমার জন্য এসেছিলি নাকি আমার বোন তার ফ্যামিলিকে মারার জন্য এসেছিলি? মানে বুঝতেই পারছো এখানে ইভান জাস্ট তার পরিবারকে সিকিউর করতে চায়, কারণ ওদের বংশগত সমস্যা রয়েছে। তো তখন টেডি বলে, আমরা ওই বাড়িতে তোর জন্যই গিয়েছিলাম। তো এটা শুনে ইভান জিজ্ঞাসা করে, তাহলে তোরা আমাকে বল তোরা পুলিশের কাছে কেন যাসনি? তোর ভাইকে যে মারলাম পুলিশের কাছে মামলা দিসনি কেন? টেডি তখন বলে, দেখ আমরা কি দুর্বল নাকি? তোর মতো একটা লোককে দেখার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। পুলিশের কাছে মামলা দিলে তো 20 বছর পরে তুই মুক্তি পাবি, কিন্তু তোর হিসাব তো আমরা আমাদের মতো চোকাতে চেয়েছিলাম। আর তখন করে কি টেডি পানি খেতে চায়, তো ইভান পানির বোতল দেয়, মানে টেডি ইভানকে জাস্ট একটু কাছে আনতে যাচ্ছে। তো যাই হোক, এরপর ইভান টেডিকে বলে, আমি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কিন্তু তুই আমাকে বল যে আমার পরিবারের কোনো ক্ষতি করবে না, আমার বোনের ফ্যামিলির কোনো ক্ষতি করবে না। কিন্তু টেডি বলে, না তুই তো এটা করতে পারবি না, কারণ ঘটনা হয়েছে কি তুই যে আমার ভাইকে মেরেছিস ও তো দোষীই ছিল না। তো এই কথা শুনে ইভান তো আবারও চমকে যায়, কারণ এর আগে উইলিয়াম একই কথা বলেছে, ওদের সবচেয়ে ছোট ভাই। তো টেডিকে জিজ্ঞাসা করে, তাহলে তোর ছোট ভাই উইলিয়ামের কথা কি সত্য? ওয়েড আমার বাবা মাকে খুন করেনি? তখন টেডি এমন একটা তথ্য বলে যেটা শুনে ইভান পুরো চমকে যায়। সেটা হচ্ছে ওই ওয়েড ভাইদের বাবার নাম হচ্ছে বিগ ওয়েড এবং ওদের বাবা মূলত ইভানের বাবা মাকে মেরেছিল। আর এর কারণটা হচ্ছে ইভানের যে শত্রু যে ওয়েড যাকে মারলো, ওয়েডের মায়ের সাথে ইভানের বাবার ছিল পরকীয়া সম্পর্ক। মানে ওয়েডরা ছিল অনেক ধনী আর ইভানের বাবা ওদের বাড়ি কাজ করতো, পরকীয়া সম্পর্ক ছিল, মালিটালির কাজ করতো। তো ওয়েডের বাবা একদিন ওদের দুজনকে একসাথে ধরে ফেলে। তো এরপর আমার বাবার রাগে তোর বাবাকে মারছিল, কিন্তু ভুলবশত তোর মা ওখানে চলে আসে। তোর মাকে আমার বাবা মারতে চায়নি, কিন্তু তাদের দুজনকে আমার বাবা রেগে মেরে ফেলে। তো এই ঘটনা যখন জানাজানি হয়েই যায়, আমরা চেষ্টা করেছিলাম গোপন রাখতে, কিন্তু জানাজানি যখন হয়েই যায় তখন আমরা চাইনি যে আমাদের ফ্যামিলির যে মুরব্বী, যে আমার বাবা যার ক্যান্সার ছিল, সে ক্যান্সার নিয়ে জেলে মরুক। তো এ কারণে আমার বড় ভাই আমার বাবার সম্মানে খুনের দায় নিয়ে জেলে যায়, কারণ আমরা চাই আমাদের বাবা সম্মান নিয়ে মারা পড়ুক। তো আমার বড় ভাই সম্পূর্ণ নির্দোষ ছিল, আর যদি দোষী কেউ থাকে প্রথম দোষী হচ্ছে তোর বাবা, তারপরে আমার বাবার দোষ। তো এই কথা শুনে ইভান উদাস হয়ে যায় এবং সে বুঝতে পারে প্রতিশোধের নেশে সে ভুল মানুষকে খুন করে ফেলেছে এবং নতুন করে একটা গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে, যে গ্যাঞ্জাম শেষ হয়ে গিয়েছে 20 বছর আগেই। মানে ওটার প্রায়শ্চিত্ত অলরেডি ওই ফ্যামিলি অলরেডি খেটেছে, আর যে হত্যা করেছে ওর বাবা মাকে সে তো মারাই গিয়েছে। তবে তারপর ইভান টেডিকে বলে, দেখ ভাই যা হয়েছে হয়েছে, তুমি তোমার বাড়িতে যে ভাই বোনগুলো রয়েছে তাদেরকে ফোন দিয়ে বলো দুই পক্ষের শত্রুতা আজীবনের মতো শেষ করে দিতে, যাতে আমাদের মধ্যে আর কোনো ঝামেলা না থাকে, আমরা এখান থেকে চলে যাব। তো ইভানের কথা মতো টেডি করে কি তার বোনকে কল করে এবং ওর বোনরাও কিন্তু
অনেক ক্ষমতাবান ডেঞ্জারাস এবং সকল পরিস্থিতি বলে। তো টেডি তখন ইভানকে বলে আমার বোনরা তোমার সাথে কথা বলতে চায়। তো টেডি বলে মোবাইলটা নাও, কাছে এসে নাও। তো ইভান অনিচ্ছা সত্ত্বেও মোবাইল নিতে যখন কাছে যায় বুঝতেই পারছো কি হবে। টেডি করে কি ইভানের উপর আক্রমণ করে। মানে টেডিরা তো এমনিতেই বড় লোক ফ্যামিলি, মনে করো গ্যাংস্টার পাজিপুজি ফ্যামিলি, কিন্তু ইভান তো গরিব মানুষের পোলাপান, সহজ সরল নিরীহ। তো মার খেয়ে যায় এবং উল্টো ও রাইফেলের সামনে পড়ে যায়। আর এরপর উল্টো টেডি ইভানকে গান পয়েন্টে নিয়ে বলে দেখ আমাদের পরিবারে বর্তমানে কেউ নেই, কারণ পুরো পরিবার শিকারে গিয়েছে। তো তারা ওখানে শিকার করছে হরিণ, আর আমি এখন তোকে শিকার করব। তো ইভান তখন বুঝতে পারে তার মৃত্যু নিশ্চিত। তবে তারপরেও ইভান মরার আগে টেডিকে শেষবারের মতো রিকোয়েস্ট করে, প্লিজ তুমি আমাকে মারো, টুকরা টুকরা করো, আমার একমাত্র বোনের কিছু করো না, আমার ভাগ্নিদের কিছু করো না, কারণ ওদের সাথে এদের কোনো লেনা দেনা নেই, ওরা খুব নিরীহ, ওরা কিছু জানেও না। বাট টেডি এই প্রশ্নের উত্তর না দিয়ে ইভানের কাছে এগিয়ে যায় এবং বলতে থাকে দেখ আমার বাবা খুনি হলেও মৃত্যুর আগ পর্যন্ত সে রাজকীয়ভাবে বেঁচে গিয়েছে এবং আমাদের একটা পরম্পরা কি যদি আমাদের সাথে কেউ লাগে তাদের কোনো চিহ্ন আমরা রাখি না। তো সেই হিসেবে তুই নিশ্চিত থাক তোদের কোনো বংশের চিহ্ন থাকবে না। তো যখনই টেডি ইভানকে গুলি করতে যাবে তখনই দ্রুত গতিতে একটা গুলি এসে টেডির মাথা একবারে ল্যাটাফ্যাটা করে দেয়। তো ইভান তো ভয় পেয়ে যায় কে এইটা করলো। আর তখনই দেখা যায় ইভানের বন্ধু বেন দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল এবং শেষ মুহূর্তে ইভানকে বাঁচাতে সে তার সাথে থাকা রাইফেলটা দিয়ে টেডিকে গুলি চালিয়ে ইভানকে বাঁচিয়েছে। তো যাই হোক টেডি সেখানেই মারা যায় এবং তারপর বেন এসে টেডিকে বলে শালার পর শালা আমারে বলবি না তুই এত বড় একটা বিপদে আছিস, কিসের বলতে বলতে বললাম তাইলে একা একা মাতবরি করতে গেছিস হাদারাম। তো পরের দৃশ্যে আমরা দেখি দুই বন্ধু মিলে টেডির লাশ গাড়ির ডিকিতে রাখে। আর তখন ইভান তার প্রতিশোধের পুরো গল্প বেনকে খুলে বলে যে সে কিভাবে ওয়েটকে মেরেছে, কি হয়েছিল। তো এরপর বেন বলে তুই তো এমনিও মরবি অমনিও মরবি, খুনের দায় এক কাজ কর। তো এরপর বেন বলে যে ওরা যদি বেঁচে থাকে তোদের ফ্যামিলির কাউকে তোরা বাঁচতে দেবে না, ঠিক আছে এক কাজ কর, তোকে আমি রাইফেল চালান শেখাচ্ছি। তো এরপর ওকে একটা অপেক্ষাকৃত ছোট কিন্তু অটোমেটিক রাইফেল দেয় যাতে ইভান সেটা সহজে ব্যবহার করতে পারে এবং সেখান থেকে চলে যাওয়ার আগে ইভান তার বন্ধু বেনের কাছে ক্ষমাও চায়, কারণ সে তাকে কোনো কিছু না বলে এখানে নিয়ে এসেছে এবং ঝামেলাও জড়িয়েছে এবং এটাও বলে যে এই খুনের দায় আমি পুরো নিজের উপর দিয়ে নেব, যে তোর কাছ থেকে মস্ত্র চুরি করেছি, ঝামেলা সব আমার, আমি করছি সব। কিন্তু বেন ইভানকে বলে তুই না, তুই যেটা করেছিস তোর জায়গায় থেকে তো আমি এটা করলাম, তুই যেটা করেছিস সেটা তোর করা উচিত ছিল, তা না হলে ওই ওয়েট বেরিয়ে তোদেরকে মেরে ফেলতো, পুরো বংশ নির্বংশ করে ফেলতো। তো এরপর তারা একে অপরকে জড়িয়ে বিদায় জানায় আর ইভান গাড়ি নিয়ে চলে যায়। আর এর কিছু সময় পরে বেন তার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে কিন্তু তার গাড়ি আর স্টার্ট হয় না। তো বেন গাড়ি থেকে নেমে ভালো মতো যখন চেক করে সে দেখে ইভান ওর গাড়ি থেকে ব্যাটারি খুলে রেখেছে যাতে ইভানের পিছু বেন আর না নিতে পারে এবং বেন নতুন করে আর কোনো ঝামেলায় না জড়ায়। মানে এইটাকেই বলে সবচেয়ে সত্যিকারের বন্ধুত্ব, এরকম একটা বন্ধু বা ভাগ্যের ব্যাপার ভাই। তো যাই হোক এর পরের দৃশ্যে আমরা দেখি ইভান করেছে কি ওয়েট ক্লিল্যান্ড ফ্যামিলিতে যায় যেটা ঘন জঙ্গলের ভেতরে ছিল। তো ইভান এদিক ওদিক তাকায় যে দেখে কেউ আছে কিনা, কিন্তু কাউকেই দেখতে পায় না এবং আমরা জানি ও কিন্তু চুরি করে বাড়ি ঢুকতে অনেক ওস্তাদ। তো ও করে কি একটা দরজা ভেঙে ভেতরে ঢোকে, পুরো বাড়ি ভালো মতো খুঁজে দেখে কোথাও কাউকে খুঁজে পায় কিনা এবং বিভিন্ন জায়গায় সে খুঁজে খুঁজে অনেক লুকিয়ে রাখা অস্ত্র দেখতে পায় এবং সব অস্ত্র এক জায়গায় করে ইভান করে কি সেটা লেকে ফেলে দেয়। আর তারপর ইভান ফিরে এসে অনেক পানি খায় এবং তারপর যাতে সে বাবা মায়ের খুনি ওই বিগ ওয়েডের কবরের ওপর দাঁড়িয়ে প্রসাব করতে পারে এবং সেইটাই করে, কারণ এই লোকটাই ওদের পুরো সংসার জীবন নষ্ট করে দিয়েছে এবং ওই ডিপ্রেশনেও 20 বছর পাগল হয়েছিল। তো যাই হোক বাড়ির ভেতরে গিয়ে ইভান করে কি বিভিন্ন জিনিসপত্র দিয়ে একটা ব্যারিকেড বানায় এবং ক্লিল্যান্ড পরিবার ফিরে আসার অপেক্ষা করতে থাকে এবং অনেক সময় অপেক্ষা করার পরও যখন কেউ ফিরে আসে না তখন ইভান ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে ইভান তার গাড়ি থেকে টেডির লাশ বের করে এবং টেনে হিস্ট্রে বাড়ির সামনে ওই লাশটা মাটিতে পুঁতে রাখে। আর তারপর ইভান করে কি একটা প্ল্যান বানায় এবং বর্তমানে যে বাড়িতে রয়েছে এই বাড়ির ল্যান্ডলাইনে একটা ভয়েস মেল পাঠায়। আর তারপর আমরা দেখতে পাই অনেক অপেক্ষার পরে রাতের বেলা একটা গাড়ি এসে ওই বাড়ির সামনে দাঁড়ায় এবং গাড়ির শব্দ পেয়ে ইভান করে কি রাইফেলের গুলি লোড করে পুরো রেডি হয়ে যায়। আর আমরা দেখতে পাই কিছু সময়ের পরে কার্ল এবং তার দুই ভাই বোন ভেতরে ঢোকে। কার্ল মানে ওই ওইটা যেটা ওকে তীর মেরেছিল। তো যাই হোক এরপর যখন ভয়েস মেলটা চেক করে ল্যান্ডলাইনের তখন ওই ভয়েস মেলটা ছিল হচ্ছে ইভান বলেছে আমি তোর ভাই ওয়েটকে মেরেছি, টেডিকেও মেরেছি, কিন্তু এরপর আমি আমার আসল বাবা মায়ের খুনির ব্যাপারে জেনে গিয়েছি যে এইটা তোদের বাবা করেছিল। তো তোরা আমাদের পরিবারের দুজনকে মেরেছিলি, তোদের পরিবারেরও দুজন মারা গিয়েছে, তো এখন হিসাব বরাবর, তো দয়া করে সব হিসাব এখানে শেষ করে দে, নয়তো এই খুন খারাপই কিন্তু আরো বাড়তে পারে। আর ভয়েস মেলের শেষে ইভান হাত জোর করে অনুরোধ করে যে আমার বোনের ফ্যামিলিকে এসবের মধ্যে জড়াস নে। বাট কাল তখন চিৎকার করে বলতে শুরু করে, মানে এটা তো ভয়েস মেল, নিজে নিজে বলছে রেগে, তোর বোন পিটার্সবার্গ কোথায় গিয়েছে এটা আমি জানি, ওইখানে গিয়ে ওদের 3 জনকে মেরে আমি টুকরো টুকরো করবো। তো এই কথা শুনে আমাদের ইভান আর কন্ট্রোল করতে পারে না, নগদ কালকে গুলি করে। আর তখন কার্লের বোন ইভানকে আটকানোর জন্য অনেক অনুরোধ করে, মানে ভালো সাজে। আর তখন ইভান ওদের দিকেও রাইফেল তাক করে এবং নীতি কথা বলে যে দেখো এই ঘটনা নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে, দয়া করে আমার বোনের দিকে তোমরা যেও না, রাগ থাকলে আমাকে মেরে দাও, বোন পর্যন্ত যেও না। বাট তখনই এখানে আসে এবারে সবচেয়ে ছোট ছেলে উইলিয়াম এবং সে এসে ইভানের পেটে গুলি
গুলি চালায়। আর তখন ওই উইলিয়ামের বড় দুই বোন চিৎকার করে বলে ওকে মেরে ফেল, ওকে মেরে ফেল। কিন্তু ভয়ে থাকা উইলিয়াম আর গুলি করতে পারে না। আর তখন ওই দুই বোন রেগে বলে তুই ইভানকে কেন গুলি করবি, কারণ তুই তো ইভানেরই ভাই, আমাদের তো আর ভাই না। তো এইখানে যে জিনিসটা রিভিল হয় সেটা হচ্ছে এই বাড়ির সবচেয়ে ছোট ছেলে যে উইলিয়াম, সে মূলত ইভানের বাপের যে অবৈধ সম্পর্ক ছিল এই ওয়েড ফ্যামিলির সাথে সেইটার ফসল। কিন্তু বিগ ওয়েড বা ওই ওয়েড ফ্যামিলির যে পিতা, তার কথার জন্য ওকে জাস্ট বাঁচিয়ে রাখা হয়েছে, বা ওদের মায়ের জন্য ওকে বাঁচিয়ে রাখা হয়েছে মায়া করে। তো এখানে সত্যটা সামনে চলে আসে যে উইলিয়াম হচ্ছে ইভানেরই ভাই, মানে বাপ এক। তো তখন তো উইলিয়াম থমকে যায়। আর এই সুযোগে ইভান করিকোর হাত থেকে পিস্তলটা নেয়। তবে সে উইলিয়ামকে গুলি করে না, ওকে বলে তুমি জঙ্গলে একটা গাড়ি রাখা রয়েছে, সেখান থেকে পালিয়ে যাও। তো এই কথায় উইলিয়াম করে কি বাড়ি থেকে বের হয়ে যায়। তবে তখনই কার্লের এক বোন করে কি তার কাছে লুকিয়ে রাখা, মানে আশেপাশে লুকিয়ে রাখা একটা পিস্তল বের করে এবং ইভানকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। আর ইভানও গুলি করা শুরু করে এবং এইখানে যেটা হয়, ইভান সহ ওই বাকি দুইজনও মারা যায়, কার্লের দুই বোনও মারা যায়। তবে ইভান এই মৃত্যুতে অনেক খুশি ছিল, কারণ এই দুই পরিবারের যে প্রতিশোধের খেলা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে এবং এখন বর্তমানে তার যে বোন রয়েছে সেই বোনের পেছনে যাওয়ার জন্য বা তার ক্ষতি করার মতো আর কেউ বেঁচে নেই। আর যে উইলিয়াম বেঁচে রয়েছে সে জানতে পেরেছে ওটা তারই ভাই, তো সে তার ভাই বোনদের বাঁচিয়ে দিয়েছে, তার প্রতিশোধও কমপ্লিট হয়েছে। এখানেই সে এখন শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে, বাট আজকে যে আমি সিনেমা এক্সপ্লেন করেছি, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? সেটা হচ্ছে আমি কিন্তু আজকে কথাটা বা প্রেজেন্টেশনটা একটু অন্যরকম করে করেছি। মানে নর্মালি আমি যে ভাই সুলভ কথা বলেন একবারে সাধারণ মানুষের মতো, আজকে মনে হয় একটু আস্তে আস্তে একটু অন্যরকম ভাবে কথা বলার চেষ্টা করেছি। এবং তোমরা দেখবে আমি আগামী কয়েকদিনে এক একটা ভিডিওতে এক একভাবে আমি কথা বলার ট্রাই করব এবং তোমরা দেখবে যে কোন ভাবে কথা বলাটা তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়। যেটা পছন্দ হবে সেইভাবে আমরা করব, কারণ ইদানিং আমি যে ভিডিওগুলো দিচ্ছি, প্রথম সমস্যাটা হচ্ছে সেখানে আমার ভয়েস নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে এবং প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে হচ্ছে আমার কথা বলার ধরন নিয়েও। তো আমি এর কারণগুলো বলি। প্রথম কারণটা হচ্ছে আমি একসময় আগে যখন সিনেমা এক্সপ্লেন করতাম তখন আমি আনম্যারিড ছিলাম বা বাপ ছিলাম না, আমার চাপ অনেক কম ছিল। এখন সংসার বড় হয়েছে, মানুষ বড় হয়ে গিয়েছি, মাথায় অনেক চাপ থাকে, কাজ করতে বসলে অনেক বেশি চাপ থাকে, নানান দুনিয়ার কথা চিন্তা করে। তারপরে আবার আমার মাইক্রোফোনটার বয়স হয়ে গিয়েছে 5-6 বছর, এটারও পাওয়ার কমে গিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমার বয়স হয়েছে, ভয়েস আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, কেমন যেন ফেসা ফাটা বাসার মতো হয়ে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার, আমি দীর্ঘদিন গ্রামে থাকি। আমি যখন ইউটিউবিং শুরু করেছি তার আগে আমি ঢাকায় থাকতাম, কিন্তু গত 7-8 বছর ধরে আমি গ্রামে থাকতে থাকতে সবার সাথে মিশতে বিশ্বাস করো, তুমি যদি আমার ফেসবুকে আমার ভিডিওগুলো দেখো তুমি দেখবে যে আমি এত খ্যাত ভাষায় কথা বলি। নর্মালি তুমি আমার র্যান্ডমের প্রথম ভিডিওটা যদি দেখো, সেটার কথা বলার স্টাইল আর এখনকার কথা বলার স্টাইল অনেক চেঞ্জ হয়েছে। এর কারণটা হচ্ছে আমি নিজে অনেকটা খ্যাত হয়ে গেছি আগের চেয়ে। এই যে যেমন বললাম আমি গেছি, অথচ আগেটা আমি কিভাবে বলতাম গিয়েছি। তো এই চেঞ্জেস গুলো আমার মধ্যে অলরেডি চলে এসেছে, যার জন্য মানে আমার সিনেমায় এক্সপ্লেইন বা আমার কথা বলার ধরন অন্যরকম হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকে বলো যে আপনার এক্সপ্লেইন ভালো হয় না, এটা মূলত নির্ভর করে হচ্ছে স্ক্রিপ্ট রাইটারের উপর। এবং তুমি একটা জিনিস দেখো, আমি একটা ম্যাস প্রোডাকশনে কাজ করি, আমি জাস্ট ভয়েস আর্টিস্ট, আমি কিন্তু কোনো ইউটিউবার নই। ইউটিউবার ছিলাম কখন, যখন আমি র্যান্ডম ভিডিও চ্যানেলে বাইকের ভিডিও বানাতাম, জীবন নিয়ে ভিডিও বানাতাম, আবার ফ্রি ফায়ারে যখন ভিডিও বানাতাম, ওই ভিডিওগুলো কি হতো, স্ক্রিপ্ট থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে ভয়েস থেকে শুরু করে সব আমি নিজে করতাম, আমার কোনো হেল্পার ছিল না। বাট এখন আমি একটা মনে করো নির্দিষ্ট কোম্পানির আন্ডারে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি। আমাকে দেয়া হয় এতগুলো স্ক্রিপ্ট করতে হবে, এইটার ভয়েস দিতে হবে। তো আমি কি করি, নর্মালি যদি আমার কাছে কোনো স্ক্রিপ্ট আসে, এত সিনেমা দেখা তো পসিবল না, আমরা মূলত হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট করি। তো হিন্দি যেটা থেকে ট্রান্সলেট হয় সেটা আমরা কয়েকবার দেখি আমি, যাতে আমি বুঝতে পারি এবং ওর মধ্যে থেকে যতটুকু সম্ভব তোমাদের বোঝানো সম্ভব সেটা চেষ্টা করি। তবে সবচেয়ে যে বড় চ্যালেঞ্জিং বিষয় যেটা তোমাদের জানা উচিত, তোমরা তো ভিডিও দেখছো এক এক চ্যানেলে, এক দিন এক একটা ভিডিও যাচ্ছে, কিন্তু এই 4-5টা সিনেমা কিন্তু আমাকে একদিনে ভয়েস দিতে হয়, কারণ আমার আরো অনেক কাজ রয়েছে। আমি ইদানিং এআই প্রজেক্ট নিয়ে কাজ করছি, মানে নেক্সট জেনারেশনের যে ইউটিউবিং, বাংলা কন্টেন্ট আস্তে আস্তে ছেড়ে দিয়ে আমি ইউএস কন্টেন্টের দিকে অনেক গবেষণা করছি। তো ওইখানে আমাকে প্রচুর সময় দিতে হয়। তো 4টা ভয়েস যখন আমি দিই, এই যে একটা সিনেমা আমি মাত্র এক্সপ্লেন করলাম, এখনই আমি আরেকটা কাহিনীতে চলে যাব, তারপর আরেকটা কাহিনীতে চলে যাব, তারপর আরেকটা কাহিনীতে চলে যাব। তো তুমি জাস্ট চিন্তা করো, তোমরা যদি আগের দিন একটা পরীক্ষা দাও, মানে 2024 শেষ হয়ে গেলে 25 সাল আসলেও তোমরা অনেকে ভুলে 24 লেখো। তো আমার দিকে তাকাও যে আমি একটা মানুষ একদিনে 4টা স্টোরির মধ্যে ঢুকে, 4টা ক্যারেক্টারের মধ্যে ঢুকে তারপরে মোটামুটি এক্সপ্লেন করে বোঝাতে পারছি। এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমার কাছ থেকে তোমরা খুব বেশি এন্টারটেইনার আশা করো না, কারণ আমার মনে হয় আমি আমার প্রাইম টাইমের সবচেয়ে সেরাটা দিয়েছি। এখন জাস্ট কোনো মতে সাথে থাকো যে কয়দিন থাকা যায়, এবং দয়া করে আমার জন্য ইংলিশ চ্যানেলগুলো খুব দ্রুত দাঁড়িয়ে যায় এবং আমি যেন ভালো থাকি। তো বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, দোয়া রেখো সবসময়।